হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এখন শুরু হচ্ছে গ্র্যাভিটেশন বা মহাকর্ষ এই চ্যাপ্টারের পার্ট 5। এখানে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বলতে পারো এটা হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা, কারণ এরপরে যখন আমরা বিভিন্ন রকমের ম্যাথামেটিক্যাল প্রবলেম, বিভিন্ন কনসেপচুয়াল থিওরি পড়ব, সেখানে কিন্তু এটা কাজে লাগবে। ওই জন্যে তোমাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। দেখো, আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তার আগে আমরা জানবো যে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল কাকে বলে। তাহলে অভিকর্ষ বল হচ্ছে পৃথিবী কোনো একটা বস্তুকে যে বলে নিজের দিকে টানে, সেই বলটাকে বলা হচ্ছে কি? অভিকর্ষ বল। ভালো করে শোনো, পৃথিবী কোনো একটা বস্তুকে যে বলে নিজের দিকে টানে, সেই বলটাকে বলা হচ্ছে কি? অভিকর্ষ বল বা মহাকর্ষ বল। আমরা দেখেছিলাম নিউটনের যে মহাকর্ষ সূত্র, সেখানে আগের যে ক্লাস সেগুলোতে, যে মহাবিশ্বের যে কোনো ভরের দুটো বস্তুকণা তারা তাদের সংযোজক সরলরেখা বরাবর একে অপরকে কী করে? আকর্ষণ করে, তাই তো? সেই আকর্ষণ যখন করবে তখন তারা অবশ্যই একে অপরের দিকে কি সরে আসার চেষ্টা করবে। তাহলে দেখো, অভিকর্ষ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে কোনো পতনশীল বস্তু যে ত্বরণ নিয়ে পতনশীল হয় বা নিচের দিকে পড়ে, সেই ত্বরণটাকে বলা হচ্ছে কি? অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো, অভিকর্ষ বলের প্রভাবে অভিকর্ষ বলের প্রভাবে কোনো পতনশীল বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয়, সেই ত্বরণটাকে বলা হচ্ছে কি? অভিকর্ষজ ত্বরণ। এবার আমরা এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ক্যালকুলেশন করব। দেখো, এটা দেখো পৃথিবী, আর পৃথিবীর যে সেন্টার, সেই সেন্টারটাকে আমরা ধরে নিচ্ছি কি? ও। এই ও বিন্দু থেকে, মানে পৃথিবীর যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে একটা বস্তু আছে, সেই বস্তুটা হচ্ছে কি? স্মল এম। দেখো, এটা হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর যে ভর, সেই ভরটাকে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এম। আর এখানে যে ভরটা আছে, সেই ভরটা হচ্ছে কত? স্মল এম। তাহলে দেখো, পৃথিবী ওই স্মল এম ভরের বস্তুটাকে কি করবে? একটা মহাকর্ষ বলে আকর্ষণ করবে। তাহলে ওই বস্তু এবং পৃথিবীর মধ্যে যদি আমরা ক্রিয়াশীল মহাকর্ষ বল দেখি, তাহলে এফ এটা সমান জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার, এটা লেখা যাবে, তাই তো? এবার দেখো, ওই স্মল এম ভরের বস্তুটাকে পৃথিবী যখন টানবে, তার জন্যে ওই স্মল এম ভরের বস্তুটা কি? নিচের দিকে নেমে আসবে। আর ওই যে ত্বরণ নিয়ে নেমে আসছে, সেই ত্বরণটাকে বলা হচ্ছে কি? অভিকর্ষজ ত্বরণ। তাহলে এ নিচের দিকে যে ত্বরণ নিয়ে নামছে, সেই ত্বরণটাকে আমরা ধরে নিচ্ছি কত? জি, যেটা অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, নিউটনের দেখো আমরা একটা সেকেন্ড ল পড়েছি, একটা নিউটনের যে গতিসূত্র, সেখানে আমরা জানি যে কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল, সেটা সমান হবে বস্তুটার ভর ইন্টু ত্বরণ। দেখো, এটা হলো নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে। এটা আমরা কি পেলাম? মহাকর্ষ সূত্রানুসারে। দেখো, তাহলে মহাকর্ষ সূত্রানুসারে পৃথিবী আর ওই বস্তুর মধ্যে ক্রিয়াশীল যে মহাকর্ষ বল, সেটা আমরা পেলাম। এবার নিউটনের সেকেন্ড ল দিয়ে যদি আমরা দেখি, তাহলে যে কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বল, সেটা সমান কি হয়? বস্তুর ভর ইন্টু ত্বরণ। দেখো, এই যে বস্তুটা কত ত্বরণ নিয়ে নিচের দিকে পড়ছে? জি ত্বরণ নিয়ে। আর বস্তুটার ভর কত? সেটা হচ্ছে দেখো এম। তাহলে নিউটনের সেকেন্ড ল দিয়ে যদি আমরা লিখি, তাহলে ওই বস্তুটার উপরে প্রযুক্ত বল এফ, এটা সমান হচ্ছে বস্তুর ভর ইন্টু ত্বরণ। এখানে ত্বরণটা যেহেতু জি, ওই জন্য জি লিখে দিলাম। এটা হচ্ছে সেকেন্ড ল।
তাই তো? এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল অনুসারে। তাহলে দেখো এটাও হচ্ছে ওই বস্তুটার উপরে ক্রিয়াশীল মহাকর্ষ বল, যেটা ওই স্মল এম ভরের বস্তুটার উপরে প্রযুক্ত হচ্ছে, নিউটনের সেকেন্ড ল এর রেসপেক্টে লিখলাম। আর এটাও দেখো ওই স্মল এম ভরের বস্তুর উপরে প্রযুক্ত বল, যেটা আমরা মহাকর্ষ সূত্রানুসারে কি লিখেছি। তাহলে অবশ্যই এই দুটো বল কি সমান। তাহলে যদি আমরা এই দুটো বলকে সমান করে দিই, অতএব দেখো এখানে mg এটা সমান g ইন্টু ক্যাপিটাল M ইন্টু স্মল m বাই r স্কোয়ার, এটা লেখা যাবে। এবার এখান থেকে দেখো স্মল m কেটে গেল, তাহলে এখান থেকে g এটা সমান কি আসবে, gm বাই কত r স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে যদি স্মল r দূরত্বে কোনো বস্তু থাকে, তাহলে তার উপরে ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এবং এখানে একটা জিনিস ভালো করে দেখো, জি যেটা সেটা হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবক, আর এমটা হচ্ছে পৃথিবীর ভর, সেটা কি ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারবো যে জি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। অর্থাৎ দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, যে কোনো একটা বস্তুর উপর ক্রিয়াশীল যে মহাকর্ষ বল, সেটা পৃথিবীর কেন্দ্র থেকে যে দূরত্ব, সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং আরেকটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করো, অভিকর্ষ ত্বরণের যে মান, সেটা দেখো বস্তুর ভরের উপর নির্ভরশীল না। বস্তুর ভর কি স্মল এম, সেটার উপরে কি এখানে ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে না। তাহলে এটা মনে রাখবে, অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। অর্থাৎ বস্তুর ভর যাই হোক না কেন, সেটা 1 কেজি 2 কেজি 10 কেজি যাই হোক না কেন, সেখানে প্রত্যেকটা ভরের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের যে ভ্যালু বা অভিকর্ষ ত্বরণের যে মান, সেটা কী হবে, সেম হবে। কারণ অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে কার উপরে, ওই গ্রহটার ভর মানে পৃথিবীর ভর আর পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব মানে এই দুটো রাশিমালার উপরে, মানে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপরে আর পৃথিবীর ভরের উপরে। আচ্ছা, এইবার এই যে পৃথিবীটা আছে, আমরা ধরে নিচ্ছি পৃথিবীর যে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধটাকে কত ধরে নিচ্ছি, আর। দেখো যদি পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয়, আর কোনো একটা বস্তু যদি ধরো পৃথিবীর পৃষ্ঠের উপরে অবস্থান করে, তাহলে পৃথিবীর পৃষ্ঠে যদি কোনো একটা বস্তু অবস্থান করে, তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুর ক্ষেত্রে দেখো পৃথিবীর পৃষ্ঠে যদি অবস্থিত হয়, তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটার দূরত্ব কত, দেখো ক্যাপিটাল আর, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। তাহলে এই সমীকরণে দেখো স্মল আরটা কী হবে, ক্যাপিটাল আর হয়ে যাবে। তাহলে তখন দেখো জি যেটা, সেই জি সমান কী আসবে, gm বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তুর অভিকর্ষ ত্বরণের রাশিমালা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। মনে থাকবে, পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তু যদি অবস্থিত হয়, তাহলে সেই বস্তুটার উপরে ক্রিয়াশীল যে অভিকর্ষ ত্বরণ, সেই রাশিমালা কোনটা, এইটা। এবং এখানে একটা জিনিস দেখো, এই অভিকর্ষ ত্বরণের মান কার উপর ডিপেন্ড করছে, পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধের উপর। এবং এই যে সমীকরণ, এটা শুধুমাত্র যে পৃথিবীর ক্ষেত্রে প্রযোজ্য তা না, যে কোনো গ্রহের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। তাহলে যে কোনো গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সেই গ্রহের ভর আর সেই গ্রহের ব্যাসার্ধের উপরে কি নির্ভরশীল। তাহলে এই রাশিমালাটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। অন্য যে কোনো গ্রহের ক্ষেত্রেও আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে তার অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা কি ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, এইবার এখানে এটা তো আমরা পেলাম অভিকর্ষ ত্বরণ যেটা, সেটা পৃথিবীর ভর আর ব্যাসার্ধের উপর কিভাবে ডিপেন্ড করছে। আর একটা রাশির উপর ডিপেন্ড করে, সেটা আমরা এখানে চলে আসব। দেখো পৃথিবী যেটা, সেই পৃথিবী কীরকম গোলাকার, আর আমরা যদি দেখি তাহলে পৃথিবী যেটা, সেই পৃথিবীর ভলিউম বা আয়তন যদি আমরা দেখি, তাহলে ভলিউম দেখো পৃথিবী যেহেতু একটা গোলক, তাহলে তার আয়তন ভি, এটা সমান আমরা এইভাবে লিখতে পারবো 4/3 πr কিউ, তাই তো? এটা হচ্ছে পৃথিবীর আয়তন।
এবার পৃথিবীর যদি ঘনত্ব রো হয়, দেখো ডেনসিটি, দেখো ঘনত্ব এটা সমান আমরা কি জানি, ভর বাই আয়তন। দেখো যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা জানি ঘনত্ব এটা সমান কি, ভর বাই আয়তন। তাহলে পৃথিবীর ঘনত্ব রো এটা সমান কি, পৃথিবীর ভর বাই পৃথিবীর আয়তন। তাহলে এখান থেকে দেখো যদি আমরা পৃথিবীর ভরটাকে ক্যালকুলেশন করি, তাহলে পৃথিবীর ঘনত্ব ইন্টু কি তার আয়তন, আয়তনের ভ্যালু আবার কত, 4/3 পাই আর কিউ। এবার এই যে সমীকরণ, সেই সমীকরণে যদি ভরের ভ্যালুটা বসাই তাহলে কি আসছে দেখো, জি এটা সমান জি ইন্টু এম, এমের জায়গায় রো ইন্টু 4/3 পাই আর কিউব। দেখো এটা এমের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম, আর নিচে আবার দেখো একটা আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে জি এটা সমান কি আসছে, দেখো উপরে যেগুলো থাকছে সেগুলো লিখছি 4 থাকছে, পাই থাকছে, আর এখানে একটা আর থাকবে ক্যাপিটাল আর। এখানে দেখো জি ইন্টু রো বাই নিচে এখানে কত 3। তাহলে এটাই হচ্ছে তোমার পৃথিবীর যে গড় ঘনত্ব, এটা হচ্ছে পৃথিবীর কি অ্যাভারেজ ডেনসিটি, মানে পৃথিবী বা যে কোনো গ্রহের গড় ঘনত্বের সাপেক্ষে যদি কোনো একটা গ্রহের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণকে প্রকাশ করা যায়, তাহলে সেই অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা তখন কী আসবে, জি সমান 4 পাই আর জি ইন্টু রো বাই কত 3। এটা হচ্ছে পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর ব্যাসার্ধ, মহাকর্ষ ধ্রুবক আর অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন প্রবলেম করতে গিয়ে কিন্তু আমাদের কাজে লাগবে। ওই জন্য আমরা এই দুটো সমীকরণ ভালো করে কি মনে রাখব। একটা হচ্ছে জি সমান জিএম বাই আর স্কোয়ার, অর্থাৎ পৃথিবীর সারফেসে বা যে কোনো একটা প্ল্যানেটের সারফেসে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা মহাকর্ষ, ওই অভিকর্ষ ত্বরণের রাশিমালা। আর একটা হচ্ছে এইটা যেটা গড় ঘনত্বের রেসপেক্টে কি লেখা আছে। বোঝা গেল, খুবই গুরুত্বপূর্ণ। এইবার এখানে এই পৃথিবীর গড় ঘনত্ব যেটা, সেটা ভ্যালু ক্যালকুলেট করা যায়। দেখো আমরা যদি এখানে রো ক্যালকুলেট করি, তাহলে রো ইকুয়াল টু দেখো অ্যাকচুয়ালি কি কত আসছে, 3g বাই 4 পাই আর ইন্টু ক্যাপিটাল জি। এবার দেখো ডান দিকে যে ভ্যালুগুলো আছে সেগুলো সব আমরা জানি। দেখো 3g এর ভ্যালু কত হয় 9.8, আর 4 পাই আর এর ভ্যালু হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, মিটারে করলে 1000 দিয়ে গুণ, আর জি এর ভ্যালু তো আমরা জানি 6.67 ইন্টু 10⁻⁻11। দেখো এই সব ভ্যালুগুলো যদি ক্যালকুলেটারে তুমি বসাও, তাহলে রো ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে 5500 কেজি পার মিটার কিউব। ভালো করে দেখো, পৃথিবী তার যে অ্যাভারেজ ডেনসিটি বা গড় ঘনত্ব, তার মান কত, 5500 কেজি পার মিটার কিউব। দেখো কোনো একটা বস্তুর গড় ঘনত্ব 5500 কেজি পার মিটার কিউব, এটা বলতে কি বোঝায়, যে 1 মিটার কিউব আয়তনের যদি কোনো বস্তুকে আমরা নিই, তাহলে সেই বস্তুটার অ্যাকচুয়ালি ওজন বা ভর যেটা হবে সেটা কত, 5500 কেজি। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যদি আমরা 1 মিটার গভীর, 1 মিটার প্রস্থ আর 1 মিটার দৈর্ঘ্যের এরকম একটা গর্ত তৈরি করে দিয়ে ওখানে মেটেরিয়ালস যদি তুলে নিই, তাহলে সেই ওজনটা অ্যাকচুয়ালি কত হবে, 5500 কেজি। দেখো আমরা পৃথিবীর উপরিপৃষ্ঠে যে সমস্ত বস্তু দেখতে পাই, কি মাটি, তাহলে না হলে পাথর, এরকম বিভিন্ন কিছু দেখতে পাই। আমরা যদি 1 মিটার কিউব আয়তনের ওইরকম মেটেরিয়ালস নিই, মানে একটা পাথর বলো নাহলে মাটি বলো, যাই নাও না কেন, তাহলে তার ভরটা কিন্তু 5500 কেজি হবে না। কিন্তু পৃথিবীর গড় ঘনত্বের মান কত, 5500 কেজি পার মিটার কিউব। তার মানে আমরা উপরে যে সমস্ত মেটেরিয়ালসগুলো দেখতে পাচ্ছি তার গড় ঘনত্বের মান এত হবে না। কিন্তু এই যে থিওরি, সেই থিওরি অনুসারে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর গড় ঘনত্বের মানটা কি অনেকটা বেশি। এখান থেকে একটা প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করা হয়, পৃথিবীর যে সেন্টার, সেই সেন্টারে এমন কিছু আছে যার ঘনত্ব পৃথিবীর যে পৃষ্ঠ, সেখানে আমরা যে সমস্ত বস্তু দেখতে পাচ্ছি তার থেকে ঘনত্ব অনেক বেশি। দেখো পৃথিবীর উপরিপৃষ্ঠে যেগুলো আছে তার ঘনত্ব অনেকটা কম, ওইটা যদি বেশি হয় তাহলে অ্যাভারেজ ডেনসিটি এটা তখন কী হবে, এটা চলে আসবে।
তাহলে এই পৃথিবীর গড় ঘনত্বের মান থেকেই এই প্রেডিকশন করা যায় যে পৃথিবীর যে সেন্টার, সেই সেন্টারে অনেক মূল্যবান ধাতু কী আছে, লুকিয়ে আছে। বোঝা গেল? আচ্ছা, এই যে ফর্মুলা দুটো, এই ফর্মুলা দুটো ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জায়গা এখানে দেখো, এর আগে আমরা যখন নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছিলাম, সেখানে মহাকর্ষ সূত্রের আমরা ভেক্টর রূপ যেটা দেখেছিলাম, দেখো এরকম ছিল। আমি বলেছিলাম এখানে একটা ভর আছে m1 আর এখানে একটা ভর আছে, এই ভরটা m2, এদের মধ্যে যে ক্রিয়াশীল বল যেটা F, এরা একটা নির্দিষ্ট দূরত্বে ধরো আছে আর। আমি কি বলেছিলাম, m1 ভরের বস্তু m2কে যতটা বলে টানবে, m2 ভরের বস্তুটাও m1কে ঠিক ততটাই টানবে। তাহলে এখানে দেখো, এখানে স্মল m ভরের বস্তু আছে আর এটা ক্যাপিটাল M ভরের প্ল্যানেট বা পৃথিবী আছে। তাহলে নিউটনের যে মহাকর্ষ সূত্র, সেই সূত্রানুসারে পৃথিবী স্মল m ভরের বস্তুকে যতটা বলে টানছে, ওই স্মল m ভরের বস্তুটা পৃথিবীকে কি ঠিক ততটা বলেই টানছে। তাহলে হিসেব মতো দেখো, ওকে পৃথিবী যে বলে টানছে ও টানছে, তার মানে বস্তুটা পৃথিবীর দিকে কিছুটা যাবে আর পৃথিবীও বস্তুটার দিকে কিছুটা যাবে, যে মিডিলে কী হবে, মিট করবে। এটা করা উচিত। কিন্তু বাস্তবে দেখো, আমরা জানি কোনো একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে ছুড়ে দিই, তাহলে বস্তুটাই পৃথিবীর দিকে আসে, পৃথিবী কিন্তু বস্তুর দিকে যায় না। এটা কেন হয়, তাই না? কিন্তু মহাকর্ষ সূত্রানুসারে পৃথিবী ওই বস্তুটাকে যে বলে টানছে, ওই বস্তুটা পৃথিবীকে ঠিক ততটাই বলে টানছে। তাহলে পৃথিবীর কিছুটা যাওয়ার কথা, বস্তুটার কিছুটা আসার কথা, যে মিডিলে কী হওয়া উচিত, মিট করা উচিত। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই যে সব সময় মানে বস্তুই পৃথিবীর দিকে আসে, পৃথিবী কিন্তু বস্তুর দিকে যায় না। এটা কিভাবে ব্যাখ্যা করা যায়, ভালো করে শোনো। তাহলে তুমি ধরে নাও পৃথিবী আর ওই যে বস্তু, এর মধ্যে ক্রিয়াশীল যে মহাকর্ষ বল, সেটা হচ্ছে কত, F। তাহলে যদি আমরা বস্তুটার ত্বরণ দেখি, দেখো বস্তুর ত্বরণ, যে কোনো একটা বস্তুর ত্বরণ মানে কি, বস্তুর উপরে প্রযুক্ত বল বাই বস্তুর ভর। তাহলে বস্তুর ত্বরণ হচ্ছে বস্তুর উপরে প্রযুক্ত বল F বাই কি বস্তুর ভর। আর পৃথিবীর যদি আমরা ত্বরণ দেখি, দেখো পৃথিবীর ত্বরণ, তাহলে পৃথিবীর উপরে প্রযুক্ত বল বাই কত, পৃথিবীর ভর। দেখো দুটোর বল কিন্তু সেম। আচ্ছা, এইবার এই দুটো ত্বরণের যদি আমরা অনুপাত করি, তাহলে কি আসবে, দেখো বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ। বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ। বস্তুর ত্বরণ মানে দেখো F বাই স্মল m, আর পৃথিবীর ত্বরণ আছে দেখো F বাই m, তাহলে mটা উপরে উঠে গেল, তাই তো? দেখো m কেটে গেল, তাহলে এটার সমান কি আসছে, ক্যাপিটাল M বাই কত, স্মল m। এবার দেখো ডান দিকে ক্যাপিটাল M বাই স্মল m যেটা পেলাম, এটা হচ্ছে পৃথিবীর ভর বাই বস্তুর ভর। আর আমরা জানি পৃথিবীর ভরটা বস্তুর তুলনায় কি হয়, অনেক বেশি হয়। তার মানে এখানে দেখো এই ক্যাপিটাল M বাই স্মল m, এটা ভেরি ভেরি গ্রেটার দ্যান কথা হবে, 1 হবে। আর এটা যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান 1 হয়, তাহলে তখন এই বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ, এটাও কি ভেরি ভেরি গ্রেটার দ্যান 1। কোনাকুনি যদি আমরা করি, তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, বস্তুর ত্বরণ এটা ভেরি ভেরি গ্রেটার দ্যান পৃথিবীর ত্বরণ। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে বস্তু আর পৃথিবীর মধ্যে সমান পরিমাণে বল কাজ করছে, কিন্তু বস্তুর ত্বরণের মানটা পৃথিবীর তুলনায় কি অনেক বেশি। আর আমরা জানি কোনো বস্তুর গতিবেগ, ত্বরণ যত বেশি হয় সে তত বেশি স্পিডে যাবে বা তার গতিবেগ তত বেশি হবে। তাহলে যেহেতু পৃথিবীর ত্বরণ বস্তুর তুলনায় খুবই নগণ্য, তার মানে পৃথিবী ওই বস্তুর কাছে যাওয়ার আগেই পৃথিবীটা কী হবে, বস্তুটা পৃথিবীর উপরে এসে আছড়ে পড়বে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মোটামুটি এইটা হচ্ছে মেন থিওরি।
এর মধ্যে দুটো ইকুয়েশন তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, একটা এইটা আর একটা এইটা, যেটা অনেক জায়গায় কাজে লাগবে। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাবো। এই সিরিজ যে ক্লাস হচ্ছে সেই ক্লাসগুলো যদি তোমরা করো তাহলে প্রত্যেকটা জায়গা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এবং এগুলা যদি তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে শুনে মনে রাখো, যে কোনো পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকে সব ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এবার এখান থেকে আমরা কয়েকটা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখব। দেখো, এই যে আমরা থিওরিটা পড়লাম, সেই থিওরি রিলেটেড কিছু প্রবলেম। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে দিই যে এখানে আমরা দেখো অভিকর্ষ ত্বরণের যে রাশিমালা এটা পেলাম, যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করছে না। অ্যাকচুয়ালি অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব অনুসারে কি ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হচ্ছে। এর পরের যে ক্লাস সেখানে আমরা দেখব যে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠলে এবং নিচে নামলে কিভাবে পরিবর্তন হয়, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আছে, সেগুলো আমরা দেখব। এখান থেকে ফার্স্টে আমরা কয়েকটা প্রবলেম দেখে নিই। দেখো, ফার্স্টে যে প্রবলেমটা আছে কি বলেছে, একটি গ্রহের ভর পৃথিবীর ভরের 4 গুণ। ভালো করে দেখো, একটা গ্রহ, যে গ্রহটার ভর পৃথিবীর ভরের 4 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, ওই গ্রহটির অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। দেখো, আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কত, জি, এটা সমান হয় জিএম বাই কত, আর স্কোয়ার। এটা কার ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে। আর অন্য একটা গ্রহ বলেছে, সেই গ্রহটার ক্ষেত্রে আমরা অভিকর্ষ ত্বরণ ধরে নিচ্ছি জি ড্যাশ, তার মানে জি ইন্টু সেই গ্রহটার ভর এম ড্যাশ বাই কি সেই গ্রহটার ব্যাসার্ধ তার স্কোয়ার লেখা যাবে। দেখো, এই সমীকরণটা যে কোনো প্ল্যানেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাহলে এই এমটা কি, যে প্ল্যানেটের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করছি সেই প্ল্যানেটের মাস, আর আরটা হচ্ছে তার কি, রেডিয়াস। এবার দেখো, অন্য যে গ্রহটা বলেছে সেই গ্রহের ভরটা পৃথিবীর ভরের কত গুণ, 4 গুণ। তার মানে দেখো, এখানে জি ড্যাশ এটা সমান জি ইন্টু এম ড্যাশের জায়গায় কত, 4 ইন্টু এম, পৃথিবীর ভরের কত, 4 গুণ। আর ব্যাসার্ধটা দ্বিগুণ, মানে 2 ইন্টু আর, পুরোটার কি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো জি ড্যাশ এটা সমান কি আসছে, জি ইন্টু 4 এম বাই নিচে কত, 4 আর স্কোয়ার। দেখো 4 4 কেটে গেল, তাহলে এটার সমান কি আসছে, জি এম বাই আর স্কোয়ার। ভালো করে দেখো, তাহলে ওই গ্রহটার অভিকর্ষ ত্বরণের মান জি ড্যাশ যেটা আসছে সেটা জি এম বাই আর স্কোয়ার, মানে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের সঙ্গে সমান। তাহলে যে গ্রহের ভর পৃথিবীর ভরে 4 গুণ এবং ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, সেই গ্রহে অভিকর্ষ ত্বরণের মানটা পৃথিবীর পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ তার সঙ্গে কী হবে, সমান হবে। বোঝা গেল? তাহলে ওই সমীকরণটা মনে রাখতে হবে। নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের একক। একটি গ্রহের আকার পৃথিবীর আকারের সমান কিন্তু ঘনত্ব পৃথিবীর ঘনত্বের দ্বিগুণ, ওই গ্রহে অভিকর্ষ ত্বরণের মান কত? তাহলে দেখো, আকার সমান মানে পৃথিবীর ব্যাসার্ধ আর ওই গ্রহটার ব্যাসার্ধটা কি সমান, কিন্তু ওই গ্রহটার ঘনত্ব পৃথিবীর ঘনত্বের কত গুণ, দ্বিগুণ। তাহলে দেখো, একটু আগে আমরা দেখলাম যে ঘনত্বের রেসপেক্টে যদি আমরা জিকে প্রকাশ করি, তাহলে জি এটা সমান ছিল 4 পাই আর জি ইন্টু কত, রো বাই কত, 3। এটা কার ক্ষেত্রে, পৃথিবীর ক্ষেত্রে। আর আমরা অন্য একটা গ্রহের ক্ষেত্রে ক্যালকুলেশন করব, সেই গ্রহের ক্ষেত্রে জি ড্যাশ, তাহলে এটা দেখো আমরা লিখতে পারবো 4 পাই আর ড্যাশ, জি তো সবার ক্ষেত্রে সেম, আর ঘনত্ব এটা রো ড্যাশ বাই কত, 3। দেখো, এটা হলো পৃথিবীর ক্ষেত্রে আর এটা অন্য একটা গ্রহের ক্ষেত্রে, তাই তো? এবার এই কোশ্চেনে বলেছে ওই গ্রহটার আকার পৃথিবীর আকারের সমান কিন্তু ঘনত্ব পৃথিবীর দ্বিগুণ। তাহলে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ 4 পাই, দেখো আর ড্যাশের ভ্যালু কি আর এর সঙ্গে সমান, আর এটা জি থাকলো, আর ঘনত্ব যেটা সেটা পৃথিবীর ঘনত্বের কত গুণ, দ্বিগুণ বাই নিচে 3। এবার দেখো, এই 2 বাদে যেটা পড়ে থাকছে
2টা বাদে যেটা পড়ে থাকছে সেটা দেখো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ তার সঙ্গে সমান, তার মানে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু কত জি। অর্থাৎ নতুন যে গ্রহটার কথা বলা হয়েছে সেই গ্রহের অভিকর্ষ ত্বরণের মানটা পৃথিবীর পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ তার কত দ্বিগুণ। এবং দেখো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা বলে দিয়েছে, তাহলে জি ড্যাশ এটার সমান হচ্ছে 2 ইন্টু 9.8, তাহলে এটা আসবে 19.6, এত কী হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পেরেছ? এবার এখান থেকে আর একটা কোশ্চেনও আসতে পারে যে তোমাকে বলে দিল পৃথিবী পৃষ্ঠে করে একটা বস্তুর ওজন যদি ধরো 40 নিউটন হয়, পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তুর ওজন কত 40 নিউটন। তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তুর ওজন ডাব্লু, এটার সমান আমরা কি জানি এমজি, সেই এমজির ভ্যালুটা এখানে বলে দিয়েছে কত 40 নিউটন। পৃথিবীর পৃষ্ঠে কোনো একটা বস্তুর ওজন কত 40 নিউটন। যে তোমাকে বললো তাহলে ওই গ্রহে ওই বস্তুটার ওজনটা কত হবে। তাহলে দেখো ওই গ্রহে ওই বস্তুটার ওজন, সেটাকে যদি আমরা ডাব্লু ড্যাশ ধরে নিই, তাহলে ডাব্লু ড্যাশ সমান কী হবে বস্তুটার ভর ইন্টু কত জি ড্যাশ। একটা জিনিস মনে রাখবে, গ্রহ পাল্টালে ভরের কিন্তু কোনো রকমের পরিবর্তন ঘটে না, ভর সেম থাকে, কিন্তু ভার বা ওজন যেটা সেটা কিন্তু চেঞ্জ হয়। তাহলে এবার এখান থেকে দেখো ওই গ্রহের ভর এম ডাব্লু ড্যাশ, এটা এম, আর জি ড্যাশের ভ্যালু দেখো আমরা কত পেয়েছি 2 ইন্টু জি। তাহলে দেখো 2 ইন্টু এমজি, আর এমজির ভ্যালুটা কত 40, তাহলে এখান থেকে দেখো 2 ইন্টু 40 মানে এটার সমান কত 80 নিউটন। তাহলে দেখো ওই গ্রহে এই 40 কেজি ভরের বা 40 নিউটন ওজনের ব্যক্তি যদি চলে যায়, তাহলে তার যে ওজন সেই ওজনটা দেখো ডাবল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো তোমরা যারা পাতলা আছো, যারা মোটা হওয়ার চেষ্টা করছো, এই পৃথিবীতে থেকে লাভ নাই, অন্য একটা গ্রহে চলে যাও যে গ্রহের অভিকর্ষ ত্বরণের মানটা বেশি। বৃহস্পতি গ্রহে চলে যাও, বৃহস্পতি গ্রহের অভিকর্ষ ত্বরণের মানটা কি অনেক বেশি। তাহলে কারোর ওজন যদি ধরো 50 কেজি হয় পাতলা, সে যদি বৃহস্পতি গ্রহে চলে যায় তার ওজন হয়তো দেখা যাচ্ছে 150 কেজি বা 200 কেজির কাছাকাছি হয়ে যাবে। আর যারা খুব মোটা, পৃথিবীতে মোটা ফিল করছো, নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে, তোমরা এক কাজ করো চাঁদে চলে যাও, কারণ চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মানের কত গুণ 1/6 গুণ। তার মানে এই পৃথিবীর পৃষ্ঠে যদি কারোর ওজন 60 কেজি হয়, সে যদি চাঁদে চলে যায় তার ওজন কত হয়ে যাবে 10 কেজি হয়ে যাবে। তাহলে ওই জন্যে পাতলা হওয়া বা মোটা হওয়ার চেষ্টা করার কোনো দরকার নেই, জাস্ট গ্রহটাকে চেঞ্জ করো, অন্য প্ল্যানেটে চলে যাও। যে মোটা সে এমন একটা প্ল্যানেটে যাও যেখানে অভিকর্ষ ত্বরণের মান কম, আর যারা পাতলা এমন একটা প্ল্যানেটে যাও যেখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কি বেশি। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা নেক্সট যে কোশ্চেন আছে সেটা দেখব। দেখো, assume that if the earth were made by lead of relative density 11.3, then what would be the value of G on the earth's surface? তার মানে দেখো পৃথিবী মাটি কাদা পাথর এসব দিয়ে তৈরি না হয়ে যদি লেড দিয়ে তৈরি হতো, যে লেডের ডেন্সিটি হচ্ছে বা রিলেটিভ ডেন্সিটি বা আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 11.3, এটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটি, তাহলে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে। দেখো এখানে কার ভ্যালু দিয়েছে রিলেটিভ ডেন্সিটি, আর রিলেটিভ ডেন্সিটি যদি দেওয়া থাকে ডেন্সিটি ক্যালকুলেশন করতে গেলে, তাহলে দেখো পৃথিবী যেটা এমনি ঘনত্ব আমরা দেখো যেটা এই আমরা জানি জি এটার সমান কি হয়, যেটা ছিল 4 পাই আর জি ইন্টু রো বাই কত 3। এবার যদি পৃথিবী লেড দিয়ে তৈরি হতো, এবার লেডের ঘনত্ব যেটা সেই ঘনত্বটাকে আমরা ধরে নিচ্ছি রো ড্যাশ। দেখো এটা রিলেটিভ ডেন্সিটি বা আপেক্ষিক ঘনত্ব দেওয়া আছে, তাহলে আপেক্ষিক ঘনত্ব থেকে এসআই পদ্ধতিতে যদি ঘনত্ব ক্যালকুলেশন করতে হয় তাহলে 1000 দিয়ে কি গুণ করতে হবে, এটা ভালো করে মনে রাখবে। যদি আপেক্ষিক ঘনত্ব দেওয়া থাকে তাহলে এসআই পদ্ধতিতে ঘনত্ব ক্যালকুলেশন করতে গেলে 1000 দিয়ে গুণ। অ্যাকচুয়ালি আপেক্ষিক ঘনত্ব হচ্ছে
কোনো পদার্থের ঘনত্ব আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের যে অনুপাত, আর 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে জলের ঘনত্ব কত হয়, 1000 হয়। ওই জন্যে এসআই পদ্ধতিতে মনে রাখবে রিলেটিভ ডেন্সিটি দেওয়া থাকলে তার ডেন্সিটি ক্যালকুলেট করতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো লেড দিয়ে তৈরি হলে সেখানে ঘনত্ব এটা আসছে, তাহলে সেখানে আমরা যদি অভিকর্ষ ত্বরণটা ক্যালকুলেশন করি জি ড্যাশ, এটার সমান কী হবে 4 পাই আর জি ইন্টু কত রো। আচ্ছা এখানে দেখো যেটা আসছে 11.3 ইন্টু কত 1000 বাই নিচে কত 3 এটা। এবার এখানে সব ভ্যালুগুলো যদি তুমি বসিয়ে দাও তাহলে তো এখান থেকে আমরা জি ড্যাশের যে ভ্যালু সেই জি ড্যাশের ভ্যালুটা পেয়ে যাব। দেখো ব্যাসার্ধের ভ্যালুটা তো সেম থাকবে, ব্যাসার্ধ মানে পৃথিবীর যেরকম আছে ঠিক সেরকমই হবে, জাস্ট পৃথিবীটা মাটি কাদা ধুলোবালি দিয়ে তৈরি না হয়ে যদি লেড দিয়ে তৈরি হতো, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিই বা 1000 ইন্টু দেখো অ্যাকচুয়ালি জি আসবে, তাই না? 1000 তার সঙ্গে এটা কি করতে হবে, গুণ করতে হবে, তারপরে যেটা আসবে ও আচ্ছা এখানে পৃথিবীর যে গড় ঘনত্ব সেই গড় ঘনত্বের ভ্যালুটা এখানে বসাতে হবে, তবে আসবে। এটা 1000 দিয়ে গুণ হবে না, বাকি আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দেবো। দেখো 4 পাই আর এর ভ্যালু 6400 ইন্টু কত 1000, আর জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু 11.3 ইন্টু 1000 বাই নিচে হচ্ছে 3। এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটাই হবে পৃথিবীর লেড বা সীসা দিয়ে যদি তৈরি হয় তাহলে তার অভিকর্ষ ত্বরণের মান। এটা ক্যালকুলেট করে তোমরা দেখবে, ক্যালকুলেটরে বসাবে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে অভিকর্ষ ত্বরণ এই সংক্রান্ত কমপ্লিট থিওরি। মোটামুটি অভিকর্ষ ত্বরণ থেকে যদি কোশ্চেন আসে এখান থেকেই থাকে। এবার এইগুলো কাজে লাগিয়ে কিন্তু অন্য জায়গায় আমরা আস্তে আস্তে দেখব যে যখন এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগের ক্ষেত্রে পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ সেটা কিভাবে কাজে লাগে সেখানে রিলেটেড তোমার থাকবে। আমরা সেখানে আগে থিওরিটা পড়ব, যে সেখানে যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন বা ম্যাথামেটিক্যাল যে প্রবলেম সেই প্রবলেমগুলোও আমরা আস্তে আস্তে ক্যালকুলেশন করব। ওই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, নাহলে কিন্তু আবার এর পরেরগুলো বুঝতে পারবে না। বোঝা গেল?